আমার শাশুড়ি রহিমা বেগম আমার 9 মাসে ভারী গর্ভের দিকে তাকিয়ে আমার স্বামীকে বললেন, ঘরের দুটো দরজায় তালা বন্ধ করে দাও, ওকে একাই সন্তান প্রসব করতে দাও। তারপর তিনি নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে গেলেন একটা বিলাসবহুল ভ্রমণের জন্য, যার প্রতিটি খরচে আমি বহন করেছিলাম। 7 দিন পরে তারা ফিরে এলো, রোদে পুরা উজ্জ্বল মুখ, ঠোঁটে হাসি আর কেনাকাটায় ভরা ভারী ভারী সুটকেস টেনে। কিন্তু ঘরের দরজার সামনে এসে তারা বুঝলো যে তারা এমন এক সীমা অতিক্রম করেছে যেটি আর কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়। ভয়েস অ্যান্ড ভিডিও জান্নাত স্টোরি। প্রথম প্রসব বেদনার ঢেউটি এতটাই তীব্র ছিল যে আমি বসার ঘরের সোফায় কুকড়ে পড়ে গেলাম। ঠিক তখনই রহিমা বেগম সুন্দর করে সেজে গুজে তার ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাচ্ছেন ভ্রমণের উদ্দেশ্যে। তারপর আমাকে দেখে তিনি শীতল কণ্ঠে বললেন, এসব ছোটখাটো নাটক দিয়ে আমাদের ভ্রমণ নষ্ট করো না। একবার তিনি আমার দিকে ফিরেও তাকালেন না। আমার নাম রূপালী, আমি তখন 9 মাসের গর্ভবতী। আর যে বিলাসবহুল ভ্রমণে সেদিন সকালে আমার স্বামী মিস্টার ইয়াসিন, তার মা রহিমা বেগম এবং তার বোন রেশমিকা রওনা হচ্ছিলেন, তার প্রতিটি খরচই আমি গ্রহণ করেছিলাম। যাত্রার ভাড়াটাও আমার, তারা যেখানে থাকবে সেই হোটেল খরচটাও আমার ছিল। এমনকি যে ব্যাংক কার্ডটি দিয়ে তারা কেনাকাটা, আহার এবং তথাকথিত জরুরি ব্যয় নির্বাহ করবে সেটিও ছিল আমারই। আমি সাহায্যের জন্য অনুরোধ করলাম তাদেরকে, কিন্তু কেউ এগিয়ে এলো না সেদিন। আমার স্বামী ইয়াসিন নিখুঁত পোশাকে দাঁড়িয়েছিলেন, যেন তিনি কোনো আনন্দ ভোজে যাচ্ছেন। প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকার কোনো দায়িত্বই যেন তার নেই। রেশমিকা তার দামি ব্যাগটি এমন ভাবে আঁকড়ে ধরেছিল যেন সেটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর রহিমা বেগম, তিনি শুধু সময় দেখছিলেন আর বিরক্ত হচ্ছিলেন তাদের গাড়ি আসতে বিলম্ব হওয়ার কারণে। তাদের কাছে আমার যন্ত্রণার বাস্তব ছিল না, এটি ছিল কেবলমাত্র বিরক্তিকর এক বিঘ্নতা। হঠাৎ আমি অনুভব করলাম উষ্ণ কিছু আমার পায়ের নিচে ছড়িয়ে পড়েছে। আমি সোফার হাতল শক্ত করে চেপে ধরলাম, আঙ্গুলগুলো শক্ত হয়ে গেল। আমার পানি ভেঙে গেছে। আমি অনেক কষ্ট করে বললাম, একটা অ্যাম্বুলেন্স ডাকো এখনই। কিন্তু আমার স্বামী আমার চোখের দিকেও তাকালেন না, না কোনো উদ্বেগ, না কোনো ভয়, না কোনো দায়িত্ববোধ, শুধু এড়িয়ে গেলেন আমাকে। ওই সময়টা আমি কখনোই ভুলবো না। কিন্তু সবচেয়ে বেশি যেটি আমাকে আঘাত করেছিল তা তাদের চলে যাওয়া নয়, বরং দরজা বন্ধ হওয়ার আগে শোনা শেষ কথাগুলো। আমার শাশুড়ি রহিমা বেগম বললেন, ঘরের দুটো দরজায় তালাবদ্ধ করে দাও ইয়াসিন, ওকে একাই সন্তান প্রসব করতে দাও, আর এমন ব্যবস্থা করো যেন ও আমাদেরকে অনুসরণ করতে না পারে, সেটা নিশ্চিত করে ফেলো। আর আমার স্বামী সেটাই করলেন। সত্যি সত্যি তিনি তাই করলেন। তারা আমাকে তালাবদ্ধ করে রেখে চলে গেলেন। একাকী ব্যথায় কাতর হয়ে আমি পড়েছিলাম ঠান্ডা ঘরের মেঝেতে, যে ঘরকে তারা নিজেদের বলে দাবি করত। আমার ফোনটি ঘরের অন্য প্রান্তে পড়েছিল। আমি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে গেলাম। এক হাত পেটের নিচে, অন্য হাত ঠান্ডা মেঝেতে পিছলে যাচ্ছিল। পাশেই রাখা আমার বিবাহের ছবিটি যেন নীরবে আমাকে উপহাস করছিল। তারপর ফোন করলাম আমার একমাত্র নির্ভরতার স্থান, আমার প্রিয় বান্ধবী সুমাইয়াকে। সহায়তা পৌঁছানোর সময় আমি প্রায় অচেতনই ছিলাম। সেই রাতেই আমার সন্তানের জন্ম হলো। হাসপাতালের শয্যায় বসে আমি যখন আমার নবজাতককে বুকে আগলে রেখেছি, ক্লান্ত, কাঁপতে থাকা, ভাঙা হৃদয়ে সবকিছু বোঝার চেষ্টা করছি, ঠিক সেই সময় তার আনন্দ ভ্রমণ করছে, ছবি তুলছে, কেনাকাটা করছে, হাসছে, যেন আমার কোনো অস্তিত্বই তাদের কাছে নেই। পরদিন সকালে ব্যাংক থেকে একটা মেসেজ এলো আমার ফোনে। সেখানে লেখা আছে, ভ্রমণস্থলে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। আমি কোনো রাগ করিনি, আমি শুধু অনুভব করেছিলাম আরো গভীর, আরো শীতল একটা উপলব্ধি। কারণ একটি সত্য তারা কখনোই উপলব্ধি করতে পারেনি, যে এই বাড়িটি মিস্টার ইয়াসিনের নামে নয়। এই বাড়িটা আমার স্বামীর কখনোই ছিল না। আমি এই বাড়িটি কিনেছিলাম বহু বছর আগে, যখন আমি বিশ্বাস করতাম ভালোবাসার চেয়ে স্থিতিশীলতাই অধিক গুরুত্বপূর্ণ। আরেকটি গোপন সিন্ধুকে সযত্নে রক্ষিত ছিল আরেকটি দলিল, আরেকটি ক্ষমতাপত্র, যা আমি নীরবে স্বাক্ষর করেছিলাম নিজেকে রক্ষা করার জন্য। যদি কখনো জীবন আমাকে স্মরণ করিয়ে দেয় নিরাপত্তাহীন ভালোবাসা আসলে ভালোবাসা নয়, এটি কেবল ঝুঁকি সুন্দর মুখোশে আচ্ছাদিত, তাই আমি এই কাজটা করে রেখেছিলাম। এই দলিলের কথা কেউ জানতো না, না মিস্টার ইয়াসিন, না রহিমা বেগম, না রেশমিকা, কেউ জানতো না। 7 দিন পর তারা ফিরে এলো, আনন্দে উজ্জ্বল, কেনাকাটায় ভরা ব্যাগ হাতে। তারা নিশ্চিত ছিল যে তারা এসে আমাকে ঠিক আগের অবস্থায় পাবে, নীরব, ভাঙা, অপেক্ষামান। দুপুরের পর কিছু গাড়ি এসে থামলো। প্রথমে রহিমা বেগম হাসলেন, কিন্তু সেই হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। মিস্টার ইয়াসিন এগিয়ে এসে চাবি তালায় প্রবেশ করালেন। দরজা খুলল না। তিনি আবার চেষ্টা করলেন, তবুও দরজা খুলল না। রেশমিকা প্রথমে হাসলো। ও ভাবলো এটি একটা সামান্য ভুল মনে হয়। রহিমা বেগম আত্মবিশ্বাসের সাথে চাবিটি নিয়ে জোর করে ঘোরালেন। কিছুই ঘটলো না, দরজাও খুলল না। তখনই তাদের দৃষ্টি পড়লো তালার উপরে একটি কালো সংখ্যাযুক্ত যন্ত্রের উপর। ঘরের ভেতরে নিস্তব্ধতা, আর দরজাটায় সাটা একটা লাল নোটিশ। মিস্টার ইয়াসিন এক পা পিছিয়ে গেলেন আর বললেন, না, এটা হতে পারে না। রহিমা বেগম ধীরে ধীরে সেই নোটিশের লেখা পড়লেন। আর বহুদিন পর প্রথমবারের মতো তার বলার মতো কোনো শব্দই আর অবশিষ্ট রইল না। দুপুরের আলোটা তখনও পুরোপুরি নেমে আসেনি, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা 3 জন মানুষের মুখে যে অন্ধকার জমেছিল তা দিনের আলোকেও ম্লান করে দিচ্ছিল। মিস্টার ইয়াসিন আবারও চাবি ঘুরালেন। ধাতব শব্দটা যেন তাদের আত্মবিশ্বাসের ভেতরেই আঘাত করলো। দরজা খুলল না। রেশমিকা বিরক্ত হয়ে বলল, চাবি ঠিক আছে তো? তুমি কি ভুল দরজা খোলার চেষ্টা করছো না তো? রহিমা বেগম ঠোঁট চেপে বললেন, এটা নাটক, ভেতরে ঢুকলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দরজা কোনো
নাটকের অংশ ছিল না, দরজা ছিল বাস্তবতার কঠিন সীমারেখা। তাদের পেছনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী একবার দরজার তালার দিকে তাকালো, তারপর নোটিশের দিকে। তার মুখে কোনো আবেগ ছিল না, শুধু কাজের নির্লিপ্ততা ছিল। রহিমা বেগম ধীরে ধীরে এগিয়ে গেলেন, নোটিশটা ছুঁয়ে দেখলেন। কাগজটা সাধারণ হলেও এর ভেতরে কথাগুলো ছিল অস্বাভাবিক ভারী। তিনি পড়তে শুরু করলেন, প্রতিটি শব্দ যেন তার আত্মবিশ্বাসের ভীতি নড়িয়ে দিচ্ছিল। এই সম্পত্তি আইনগত হস্তান্তরিত এবং নতুন মালিকের নির্দেশ ছাড়া এখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, এটা লেখা ছিল নোটিশে। তিনি এটা দেখে থেমে গেলেন, চোখগুলো ছোট হয়ে গেল, যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না। মিস্টার ইয়াসিন পিছন থেকে বললেন, এটা কিভাবে সম্ভব? তার কণ্ঠে এবার প্রথমবারের মতো অস্থিরতা দেখা যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে থামলো। একজন আইনজীবী নামলেন, হাতে তার ফাইল, চোখের শান্ত দৃঢ়তা। তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন, তাদের দিকে না তাকিয়ে বললেন, আপনারা কি মিস্টার ইয়াসিন এবং তার পরিবার? ইয়াসিন মাথা নাড়ালেন আর বললেন, হ্যাঁ। আইনজীবী তখন ফাইল খুললেন আর বললেন, এই সম্পত্তি এখন আইনগতভাবে রূপালীর নামে এবং গত 7 দিন আগে তিনি একটি পাওয়ার অফ অ্যাটর্নি সক্রিয় করেছেন, যার মাধ্যমে পূর্বে সকল ব্যবহারাধিকার বাতিল করা হয়েছে। রহিমা বেগমের মুখ শক্ত হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, অসম্ভব, এই বাড়ি তো। আইনজীবী তাকে থামিয়ে দিলেন না, শুধু শান্তভাবে বললেন, আপনারা এখানে আর প্রবেশ করতে পারবেন না। নীরবতা নেমে এলো। নীরবতা কখনো কখনো চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। রেশমিকা প্রথমে হেসে উঠল, কিন্তু সেই হাসি খুব দ্রুতই মিলিয়ে গেল, কারণ এটি কোনো ভুল বোঝাবুঝি ছিল না, এটি ছিল একটা সিদ্ধান্ত। এদিকে শহরের অন্য প্রান্তে হাসপাতালের কক্ষে রূপালী জানালার পাশে বসেছিল। তার কোলে নবজাতক সন্তান ছিল। শিশুটির নিঃশ্বাস ছিল হালকা, কিন্তু তার ভেতরে ছিল এক নতুন শক্তির জন্ম। তার ফোনে একের পর এক নোটিফিকেশন আসছিল, ব্যাংক স্টেটমেন্ট, আইনি নথি, সম্পত্তি পরিবর্তনের নিশ্চিত বার্তা। সে খুব শান্ত ছিল, অদ্ভুতভাবেই শান্ত ছিল। তার বান্ধবী সুমাইয়াও তার পাশে বসে বলল, তুই কি সত্যি সব বদলে দিলি? রূপালী জানালা বাইরে তাকিয়ে বলল, আমি কিছুই বদলাইনি, আমি শুধু সত্যটা প্রকাশ করেছি। সুমাইয়া কিছুই বলল না, কারণ সত্য কখনো চিৎকার করে আসে না, সত্য আসে নীরবে, সময় মতো। সেদিন সন্ধ্যা ইয়াসিন বাড়ির সামনে বসেছিল। প্রথমবার তার মনে প্রশ্ন এলো, সে কোথায় ভুল করেছিল? তার মা বলেছিলেন এটা সামান্য একটা নাটক। সে সবকিছু বিশ্বাস করেছিল। তার বোন হাসছিল, তার বোনের সাথে সেও হাসিতে যোগ দিয়েছিল, কিন্তু সে একবারও এটা ভেবে দেখেনি যাকে সে অবহেলা করছে সে কতটা নিঃশব্দে নিজের পৃথিবী গড়ে তুলেছে। রাত নামার সাথে সাথে পরিস্থিতি আরো পরিষ্কার হয়ে গেল। বাড়ির বিদ্যুৎ সংযোগের নতুন নাম, পানি সংযোগের নতুন অনুমোদন, ব্যাংক অ্যাকাউন্টে সীমিত প্রবেশাধিকার, সবকিছু ধীরে ধীরে তাদের হাত থেকে সরে যাচ্ছিল। রহিমা বেগম প্রথমবারের মতো চুপ হয়ে গেলেন। তিনি জীবনে বহু সিদ্ধান্ত নিয়েছিলেন, বহু মানুষকে নিয়ন্ত্রণ করেছিলেন, কিন্তু এই নীরব পরিবর্তন তাকে থামিয়ে দিল। রেশমিকা ফিসফিস করে বলল, ও আমাদের সাথে এটা করতে পারে না, কিন্তু বাস্তবতা কোনো অনুমতি নিয়ে আসে না। রূপালী তখন শিশুটিকে কোলে নিয়ে ধীরে ধীরে বলল, যে মানুষ আমাকে দরজার বাইরে রেখে গিয়েছিল সে কখনোই বুঝেনি যে দরজা শুধু ভাঙা যায় না, বদলানোও যায়। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু শেষ হয়ে যাওয়া সহনশীলতা, শান্ত সমাপ্তি। রাত গভীর হতে থাকলো, আর শহরের অন্য প্রান্তে থাকা একটি পরিবার প্রথমবার বুঝতে পারলো তারা যেটাকে অবহেলা ভেবেছিল সেটাই ছিল তাদের আসলে পুরো আশ্রয়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম অংশ। দ্বিতীয় অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, আর প্রত্যেকটা অংশই গল্পের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। আর পেজে লাইক কমেন্টস করে সবসময় পাশে থাকবেন।